মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমাদের আলোচনার বিষয় বিজয়ের বেশে নতুন দেশে। 1971 সাল থেকে শুরু করে 2024 সাল, মাঝখানে অনেকটা বছর পেরিয়ে গেছে। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে এই দেশে কতটা দেশটাকে উন্নত করতে পেরেছি, কি পেলাম, 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য থেকে আমরা কি পেলাম, এই সব কিছু নিয়ে আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্ট আলোচনার জন্য স্টুডিওতে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, রাজনীতি বিশ্লেষক, আছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. হক, সামরিক ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে জানতে চাই, আজ মহান বিজয় দিবস, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমরা, এবং আমরা জানতে চাই মুক্তিযুদ্ধের সময়ে জয় বাংলা স্লোগানটি, এটি তো আমাদের একটি ঐক্য চেতনার স্লোগান ছিল এবং মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছিল। এই স্লোগানটি বাদ দেওয়া বা এই স্লোগানটি থাকা না থাকার সাথে সম্পর্ক কি? আপনি ঠিকই বলেছেন। 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ, এই সময়ে জয় বাংলা স্লোগানটি তরুণ হৃদয়কে আলোড়িত করেছিল এবং আমাদের মুক্তিযুদ্ধে যারাই অংশগ্রহণ করেছিলেন, যেখানে প্রশিক্ষণ হতো, যখন কোনো যুদ্ধ হতো, যুদ্ধে বিজয় হতো, তখনই জয় বাংলা বলে আমরা স্লোগান দিতাম এবং স্লোগানটা সবাই মিলে দিতাম। তো এই স্লোগানটা তো হৃদয় থেকে উচ্চারিত একটা স্লোগান। এই স্লোগানটা আমাদের উপরে কেউ চাপিয়ে দেয়নি, কারণ সেই সময়কার কথা যদি আমরা চিন্তা করি, তখন কয়েকটা স্লোগান খুব পপুলার হয়। যখন আমরা আমাদের স্বাধীনতার জন্য কথা বলতে শুরু করলাম, তার মধ্যে জয় বাংলা যেমন খুব পপুলার স্লোগান ছিল, আরও স্লোগান ছিল যে তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা। যখন গোল টেবিলের কথা হচ্ছিল, তখন বলা হলো পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। তারপরে বলা হলো বাঁশের লাঠি তৈরি করো, চিন্তা করো, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। সেই স্লোগানটা উত্তরোত্তর পরিবর্তন হয়ে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তো এই স্লোগানগুলোর মধ্য দিয়ে একদম কোর স্লোগান, যেটা আপনি বললেন হৃদয়ের স্লোগান, সেটা ছিল জয় বাংলা। এখন জয় বাংলা স্লোগানটা পরবর্তীকালে এর বেশি রাজনৈতিক ব্যবহার বা দলীয় ব্যবহারের কারণে এটাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুরু হয় এবং এক পর্যায়ে আমাদের বিচারালয়, হাইকোর্ট ডিভিশন একটি রায় দেয় যে জয় বাংলা স্লোগান রাষ্ট্রীয় স্লোগান। তা এখন আবার আরেকটি হাইকোর্টের রায় হয়েছে জয় বাংলা স্লোগানটা রাষ্ট্রীয় স্লোগান নয়। তো এই দুটো যখন আপনি বিবেচনা করবেন, তখন দেখবেন যে আসলে কোনো স্লোগানকে আপনি রায় দিয়ে যখন বলেন, তখন তো মনের কথাটা থাকে না, মানুষের মনের মধ্যে যেটা থাকবে সেটাই মানুষ উচ্চারণ করবে। এই জন্য যখন রায় দেওয়া হয়েছিল, তখন আমরা আলোচনা করেছিলাম যে এই রায়ের কি দরকার। এটা যাদের মনে হয়, যারা মনে করবেন, ইতিহাস যারা স্মরণ রাখবেন, তারা এই স্লোগানটা দেবেন। না, একটি দেশের তো একটি সার্বভৌমত্ব থাকবে, একটি জাতীয় প্রতীক থাকবে, জাতীয় স্লোগান থাকতে পারে। তো আমাদের জাতীয় স্লোগান কি হতে পারে? এটা আপনি ঠিকই বলেছেন, জাতীয় প্রতীক, জাতীয় স্লোগান, জাতীয় পতাকা, জাতির একটা মানচিত্র, এরকম অনেক জিনিস আছে। মানে বাট এটা খুব বেশি ন্যাশনালিস্টিক, জাতীয়তাবাদী ধারণা আর কি, যে আপনার একটা জাতীয় প্রতীক থাকতেই হবে বা জাতীয় এমব্লেম থাকতে হবে। তো জাতীয় স্লোগান থাকতে পারে। এখন জাতীয় স্লোগান নিয়ে যখন হাইকোর্টের দুইটা, একটা তো রায় হয়েছিল আর এখন রায়টা বাতিল হয়েছে, তো এখানে সরকার দেখতে হবে যে তারা কি করেন। বাট আমি মনে করি হাইকোর্টের রায় দেওয়া আর বাতিলের রায় দেওয়া, এটাতে কিছুই যায় আসে না। আমার জন্য জয় বাংলা একটা স্লোগান, যেটা 71-এর মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, 69-এর গণ অভ্যুত্থানের স্লোগান ছিল, এবং এটা তখনকার যে স্লোগানগুলো ছিল তার মধ্যে এমন একটা স্লোগান যে স্লোগানটা আমার মনের মধ্যে সবসময় জাগরুক থাকবে। অনেক ধন্যবাদ। কর্নেল এম.এ. হক, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে তো আমরা দেখেছি যে এই পথ পরিক্রমায় অনেক স্লোগান এসেছে। বাংলাদেশ জিন্দাবাদ ছিল, বাংলাদেশ চিরজীবী হোক ছিল, জয় বাংলা ছিল। আপনার কাছে কি মনে হয় আমাদের জাতীয় প্রতীক, জাতীয় স্লোগান কি হওয়া উচিত, বা জয় বাংলা নয় কেন? এই ৫৪তম বিজয় দিবসের প্রাক্কালে আপনি এমন একটা প্রশ্ন করলেন, যেটা আসলে বর্তমানে ৫ই আগস্টের কিংবা বিগত ১৬ বছর ধরে এমন একটা রিজিম এই দেশটাকে এই দেশ পরিচালনা করেছে অবৈধভাবে, যারা সম্পূর্ণরূপে প্রতিবেশী একটি দেশের চাপিয়ে দেওয়া একটা সরকার ছিল, যে সরকার ঘরে ঘরে নির্যাতন চালিয়েছে, যেটা পাকিস্তানি হানাদার বাহিনীও করে নাই। আজকে পত্রিকা দেখলেন যে হাসিনা এবং তার দোসররা প্রথম আলোতে ফার্স্ট পেজে আসছে যে কিভাবে মানুষকে গুম খুন করেছে।
আপনি কি পারবেন আপনার আপন ভাইকে গুম করার জন্য? পারবেন না। আপনার ভাই কি পারবে আপনাকে গুম করার জন্য? এর সঙ্গে স্লোগানের আমি বলছি সম্পর্কটা এটার যে কারণ আছে, আমি সেটা বলছি। কিন্তু এই ফেসিবাদী দল তা করেছে। জয় বাংলা আমিও বলেছি ৭১ সালের 25শে আগস্ট 25শে মার্চের আগে, আমিও তখন ছোট ছিলাম, স্টুডেন্ট অফ ক্লাস 3। তখন ইয়াহিয়া খানের ছবি ইউনিয়ন পরিষদ থেকে নামিয়ে জয় বাংলা বলে আমরা পদধূলিত করেছি। তখন বুঝতাম না ষড়যন্ত্র কী জিনিস, দেশের মূল্যবোধ নষ্ট করা কী জিনিস, দেশের বিরুদ্ধে, দেশের জাতিসত্তার বিরুদ্ধে, দেশের আইডিওলজির বিরুদ্ধে কি ষড়যন্ত্রগুলো হচ্ছে তখন বুঝতাম না। এবং তখন সবাই ইমোশনাল হয়ে আমরা কাজ করেছি। দেখুন, জয় বাংলা দুটো শব্দ এখানে, কিন্তু একটা জয় আর একটা বাংলা। জয় শব্দটা জয় শ্রীরাম, জয় ভগবান, জয় রাম ইত্যাদি, জয় আমি বলছি এটা একটা তাদের ধর্মীয় স্লোগানের একটা অংশ জয় শব্দটা। আর বাংলা, আপনি যদি বাংলা কথাটা বলেন, বাংলা কিন্তু একটা বিশাল জিনিস, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সাথে আরেকটা আছে পশ্চিম বাংলা, যেটা আমাদের ভারতেরই একটা রাজ্য। এই যে দুইটা কনফ্লিক্টিং দুইটা শব্দ, কেননা তারাও তো বলতে পারে যে আমাদের দেশ নিয়ে আমরা তো আমাদের আলাদা দেশ, আলাদা রাষ্ট্র, আপনারা কেন স্লোগান দিচ্ছেন? এটা একটা নাম্বার। দ্বিতীয় হলো, দেখুন বাংলাদেশের মানুষ 93% মুসলমান, নিজস্ব একটা আইডিওলজি আছে। আওয়ামী লীগ এই দুটো জিনিসকে তারা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে পারে না, জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারে না। একটা স্লোগান জয় বাংলা স্লোগান, আরেকটা হলো শেখ মুজিবুর রহমান। এই দুটো জিনিসকেই তারা দলীয় স্লোগান এবং দলীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। তারা জাতির কাছে জাতীয় সম্পদ হিসাবে তা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে, মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে, মানুষকে আঘাত দিয়ে, মানুষকে ধ্বংস করে কখনো কোনো জিনিস চাপিয়ে দিলে সেটা স্থায়িত্ব। তাহলে আপনি বলছেন জয় বাংলা স্লোগানটি চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি স্লোগান? আমি চাপিয়ে দেওয়ার কথা বলছি না, আমি কিন্তু বলছি এই স্লোগানটাকে একসময় আমরা ধারণ করেছিলাম, কিন্তু যে দল এটা উৎপত্তি করেছে, আপনি আমার একটা ভালো জিনিস উপহার দিলেন, কিন্তু আপনি যদি তিক্ত কথা দিয়ে আমাকে সেটা খোটা দেন কিংবা বলেন যে এটা আমার সম্পদ আপনাকে দিয়েছি, তাহলে কিন্তু সেটা আমি রাখবো না, আপনাকে ফিরিয়ে দিব। আপনার সেই জিনিসটা আমি পছন্দ করব না। আজকে দলীয় নেতা কথাটা যেটা বললাম, শেখ মুজিবুর রহমান, আজকে কি তাকে আমরা বাংলাদেশের একটা জাস্ট আপনি অনলাইনে একটা নেন, কয়জন তাকে জাতির পিতা বলে সম্বোধন করবে? আমার বিশ্বাস এবার 10% মানুষও সেখানে পাবেন না। একইভাবে বাংলাদেশের আমাদের ভাই যেটা বলেছেন, মানুষের চাপিয়ে দেওয়া, আজকে 90% মানুষ কেন 95% মানুষ এটা গ্রহণ করবে না, জয় বাংলাকেও গ্রহণ করবে না, শেখ মুজিবকেও গ্রহণ করবে না। কেননা এই দুইটা নাম নিয়ে এমনভাবে তিক্ততার সৃষ্টি করেছে। এক শেখ মুজিবকে আপনি আকাশে তোলার জন্য বিগত 100 বর্ষ পূর্তি পালন করার নামে আপনি হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন 3 বছর, 100 বর্ষ না হয় 1 বছর হইতো। আপনি কার টাকা নষ্ট করেছেন? রাস্তায় রাস্তায় বিলবোর্ড, রাস্তায় রাস্তায় টেলিভিশন, অফিসে অফিসে টেলিভিশন, অফিসে অফিসে মুজিব কর্নার, রাসেল কর্নার, কামাল কর্নার, প্রত্যেকটা অফিসে দেখেন বাংলাদেশের শত্রু দুই ধরনের, একটা হলো প্রকাশ্য শত্রু, আরেকটা হলো জাতির তো একজন জাতির পিতা থাকেন, না সব জাতির থাকে না, কোন কোন এটা দেশে থাকে, যেমন আমেরিকায় আছে, ভারতে আছে। মানে আমাদের কি কোনো জাতির পিতা থাকবার দরকারই নেই? আপনি মনে করেন যেহেতু আমরা মুসলমান, জাতীয় স্লোগান থাকারও দরকার নেই? 90% মুসলমানের দেশ, মুসলমানদেরকে জাতির পিতা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন, যে কোরআন অনুযায়ী আপনি মুসলমান, যে কোরআনকে না মানলে আপনি মুসলমান নন, তাই না? সেই কোরআনে বলেছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের পিতা হলেন ইব্রাহিম। এবং এই 3 ধর্মেরই যেটাকে বলা হয় আপনার খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মুসলমান, ইসলাম ধর্ম, 3 ধর্মেরই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন ইব্রাহিম, আব্রাহাম, যেটা বাইবেলে বলা হয় আব্রাহাম, যেখানে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আপনার সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন জাতির পিতা, সেখানে আপনি আমি মানুষ হিসাবে কিভাবে চাপিয়ে দিতে পারি একজন একটা ধর্মীয় গোষ্ঠীর উপরে যে আরেকজনকে জাতির পিতা হিসেবে? এটা কি মাস্ট? এটা কি কোরআনে লেখা আছে? এখানে আমরা জোর করে চাপিয়ে দিলে কিছু হবে না। আই এগ্রি উইথ হিম, জোর করে চাপিয়ে দিলে কিচ্ছু করা যায় না। এটাকে
আপনাকে আপনার কথা পরিষ্কার, কিন্তু বাংলাদেশ তো আমরা বলি অসাম্প্রদায়িক একটা দেশ। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসাবে প্রতিষ্ঠিত করি, অন্যান্য ধর্মাবলম্বী লোকজন আছে, তাদের দেখুন ক্ষেত্রে কি দেখুন, হবে? এই প্রশ্ন নিয়ে আমি আসবো আপনার কাছে, এই বিষয়টি নিয়ে আপনি মনে রাখবেন, অবশ্যই আসবেন, আসবো, আমি কিন্তু এর নিশ্চয়ই উত্তর আসবো, দিব নিশ্চয়ই আপনাকে, আসবো। জনাব মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের এই যে একটা দীর্ঘ পথ পরিক্রমা এবং আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ পেলাম, এরপরে আমরা একটি যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশের পথে আমরা কতটা হাঁটছি এবং সেখানে আমলাদের ভূমিকা আমি আপনার কাছে বিশেষভাবে জানতে চাই। তাদের ভূমিকা কখনো কখনোই আমরা দেখি যে প্রশ্নবিদ্ধ, কখনো কখনো তারা বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বিশেষত বিগত সরকারের আমলে আমরা দেখেছি যে আমলারা ব্যাপকভাবে রাজনীতিকরণ করেছে তাদের পেশাকে। আপনি এটিকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমাদের ভূমিকার আগে যেটা জিজ্ঞেস করলেন যে আমরা কেমন হাঁটছি, মানে 53 বছর ধরে হাঁটলাম তো। ধরেন যে আমাদের যখন স্বাধীনতা যুদ্ধের বিজয় হলো, যেটা 16ই ডিসেম্বর, আজকের কথা যখন আমরা বলি, তখন তো বাংলাদেশ নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। তার স্বাধীন মানচিত্র, আমাদের মানচিত্র আছে, পতাকা, সব মিলে একটা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হলো। এবং এর পরের বছরই ওই সময়ে একটা আমাদের একটা সংবিধান আমরা প্রণয়ন করলাম। তো সেই সংবিধানে 72 সালে সেই সংবিধানে পরিষ্কারভাবে লেখা ছিল যে গণতান্ত্রিক, যেটা প্রস্তাবনা ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত করা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং সেই কারণে আমরা একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আপনি যদি 70 সালে নির্বাচনের কথা চিন্তা করেন, তখন তো নির্বাচন ছিল পাকিস্তানের ফ্রেমওয়ার্কে, এবং সেই নির্বাচনে একটি দল আওয়ামী লীগ জিতেছিল এবং 167 সিটস, তার মানে স্বাভাবিকভাবে তাদের মেজরিটি ছিল। এবং এটা নিয়ে আলাপ আলোচনা, কী হবে না হবে, ট্রানজিশন অফ পাওয়ার। এখন ট্রানজিশন অফ পাওয়ারটা শান্তিপূর্ণভাবে হয় নাই, এবং আমাদের উপরে 25শে মার্চ যে অন্যায় যুদ্ধটা চাপিয়ে দেওয়া হলো, তার কারণেই কিন্তু বাঙালি জাতি যুদ্ধে যেতে বাধ্য হয়েছে বলতে পারেন। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি এবং আমাদের লক্ষ্য পরিষ্কার: বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা। এখন হাঁটলাম তো 53 বছর হাঁটার পরে যেটা আজকে মনে হয়, সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো, কেউ কথা রাখেনি। উনি 33 বছরের কথা বলছে আর আমরা 53, 3-এর মিল আছে। অথবা বলতে পারেন যে আমাদের যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো অধরা রয়ে গেছে, স্বপ্নগুলো পূরণ হয়নি। তো এর মাঝখানে কী হয়েছে? আমরা গণতান্ত্রিক সরকার পেয়েছি, আমরা সামরিক সরকার পেয়েছি, আমরা সামরিক বাহিনীর যে সমর্থনে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, আমরা 4-4টা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম, এবং আমরা মিলিটারি ব্যাক সরকার পেয়েছি, এবং সরকারের নাম যাই হোক, রাতের ভোটের সরকার পেয়েছি, ভোট ছাড়া সরকার পেয়েছি, আমি তুমি ডামি সরকার পেয়েছি। তাহলে এই যে 53 বছর নানা ধরনের সরকার আসছে, এবং সেই সরকার এই যে আমাদের প্রস্তাবনা, আমাদের লক্ষ্য, আমাদের স্বপ্ন, সেই স্বপ্নের জন্য কাজ করেছে। নিশ্চয়ই ওনারা কাজ করেছেন বলে দাবি করবেন, কিন্তু ওই কাজের যে বাস্তব রূপ, সেটা কিন্তু জনগণ দেখেনি। না দেখার কারণে জনগণের এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ওই স্বপ্ন 71-এর স্বপ্ন আর 24-এর স্বপ্নের মধ্যে একদম সেম স্বপ্ন। এর মাঝখানে যে আপনি যে জয় বাংলা, জাতির পিতা, উন্মুক তুমুক নানান বিষয়ে চলে আসতেছে, আমরা এইসব নিয়ে কথা বলতেছি, বাট স্বপ্ন কিন্তু ঠিক আছে। স্বপ্ন হলো গণতন্ত্র, কিন্তু অধরা স্বপ্ন, অধরা ধরতে স্বপ্ন, পারছি না। এখন ধরতে পারছেন না। এই যে ধরতে পারছি না, এর জন্য দায়ী কারা? দায়ী হচ্ছে এই যে রাজনীতিবিদরা, যেহেতু ড্রাইভিং সিটে থাকে, যিনি গাড়ি চালাবেন তার দায়টা বেশি, সে সরকার যেমনই হোক। আর তার সাথে যে গণকর্মচারীরা আছে, তাদের দায়। একজন নাগরিক হিসেবে আপনার দায়, আপনার বয়স কম সেজন্য আপনার দায় কম, আমার বয়স বেশি যেহেতু আমি অনেক দিন ধরে দেখছি, আমার দায় বেশি, আমি কতটুকু না, আমি নাগরিক যদি দায়িত্ব একটু আপনার পালন কথাটা করছি। একটু ধরে বলি যে আমি বিশেষ করে একটু আমলাদের ভূমিকায় হ্যাঁ, ওটাই, আপনার আমি কাছে গণকর্মচারীদের ভূমিকায় যাচ্ছি। জি, জি। তো গণকর্মচারীদের দায় আছে, বাট গণকর্মচারীদের পরিচালনা করে কে? এখন ধরেন ভারতের উদাহরণ দিলে আমাদের অনেক সময় মন খারাপ হবে, বা ধরেন আরও অন্য দেশের উদাহরণ দিতে পারি, সিঙ্গাপুর, চায়না, ইউকে, যেখান থেকে আমরা আমাদের সিভিল সার্ভিসটা মানে গণকর্মচারীদের ধরনটা গ্রহণ করেছি। আপনি যখন ভারত ভাগ হয়, তখন নেহেরু ক্যাবিনেটে একটা মিটিং হচ্ছিল। সেই সময় নেহেরু এবং তার কতিপয় কলিগ তারা বললেন যে না, আমরা ওই ব্রিটিশ সিভিল সার্ভিস আমরা রাখতে চাই না, আমরা এখন
ইন্ডিয়ান সিভিল সার্ভিস করতে হবে এবং কংগ্রেস যেরকম সিভিল সার্ভিস চাইবে, যেহেতু কংগ্রেস পাওয়ারে আসছে, সেরকম একটা সিভিল সার্ভিস আমরা গড়ে তুলব। তখন ওখানে বল্লভভাই প্যাটেল নামে একজন লোক ছিলেন, সবাই জানে তার নাম। উনি বললেন না, এটা খুব ভুল হবে, কারণ আমরা যদি এইরকম করি তাহলে স্টিল ফ্রেম অফ যে সিভিল সার্ভিস সেটা থাকবে না। আর স্টিল ফ্রেম না থাকলে সিভিল সার্ভিস এমন সিভিল সার্ভিস হবে যেটা দিয়ে আসলে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা ধরতে পারবো না। যে কারণে দেখবেন যে ভারতের যে সিভিল সার্ভিস বা ভারতের যে জুডিশিয়ারি, ভারতের সেনাবাহিনী, তাদের উপর তাদের জনগণের যে ভরসা, অনেক ভরসা। একটা উদাহরণ দিই, ইভিএম মেশিনে ভোট হয়। ওই ইভিএম মেশিন জেলা শাসকের কাছে 15 দিন 21 দিন থাকে। আমরা কিছুদিন আগে ভোট দেখলাম। তো এই মেশিনটা এখন আমাদের এখানে আমরা সেইটা করতে পারিনি। আমাদের পাকিস্তানে কি হলো, গভর্নর জেনারেল হয়ে গেলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতে কিন্তু গভর্নর জেনারেল নেহেরু বা গান্ধী হন নাই। ভারতে বিচারপতিও ওদের অনেক ছিল, ব্রিটিশ বিচারপতি। পরে আস্তে আস্তে ট্রানজিশন হয়েছে। আমরা পাকিস্তানের ট্রানজিশনটা করি নাই। তারপর পাকিস্তানে আপনি একটা 54 নির্বাচন হলো, নির্বাচনের পরে আবার সেনাবাহিনী ক্ষমতা নিল। ওখানে আবার ওই একদিন প্রাইম মিনিস্টার, আরেকদিন সে প্রাইম মিনিস্টার, মাসের মধ্যে 2-3 বার প্রাইম মিনিস্টার চেঞ্জ। এরপর আইয়ুব খান সাহেব আসলেন। সো পাকিস্তানে আমরা এটা চর্চা করতে পারলাম না। এরপর বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু আমরা যে আমাদের গণকর্মচারীদের এই যে সংবিধানে লিখলাম এবং গণকর্মচারীদের ওইভাবেই লালন পালন করব এবং তাদেরকে ওইভাবেই কাজ করাবো, সেটা আমরা করি নাই। আমরা গণকর্মচারীদের দলদাস বানানোর চেষ্টা করেছি। প্রথমে কম ছিল এবং লাস্ট 15 বছরে একেবারে বেশি হয়ে গেছে। যে কারণে আপনি আমাকে প্রশ্ন করছেন, যে কারণে এই গণকর্মচারীরা যখন তাদের দায়িত্ব পালন করার প্রশ্ন আসে, যেমন গণকর্মচারী যারা সিভিল, তাদের দায়িত্ব হচ্ছে ইলেকশনের সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। এরা দায়িত্ব পালন করে না, এরা রাতের বেলা ভোট ভরে দেয়। এরা যখন পুলিশ, তাদের তো দায়িত্ব আছে আইন শৃঙ্খলা রক্ষা করা, আইনের শাসন করা। কিন্তু তারা তাদের যে কাজ করেছে, এই যে ঘটনাগুলো ঘটছে, জুডিশিয়ারি সব জায়গায় এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, আয়নাঘর, অমুক তমুক সব মিলিয়ে আমাদের গণকর্মচারীরা, যাদের বেতন ভাতা জনগণের টাকা হয়, যাদের বাচ্চাদের লেখাপড়া জনগণের টাকা হয়, যাদের থাকা খাওয়া জনগণের টাকা হয়, যখন তারা রিটায়ারমেন্ট করেন তখন আবার জনগণের পয়সায় তাদেরকে জীবন পর্যন্ত আজীবন পুষতে হয় এবং তারপরে তাদের জনগণের পয়সা। তারপরেও বিদেশে বাড়ি করে, সেইটাও জনগণের পয়সা। বিদেশে বাড়ি করে তো জনগণের পয়সা চুরি করে। কোন উপায় অর্জন হয়? আমি বলছি যে আপনি যেটা পান, যে টাকাটা আপনি পান, মানে যে বেতন ভাতা পান, সেটাও তো জনগণের। তারপরে আপনি জনগণের কল্যাণ করবেন, সেবা করবেন। কিন্তু রাজনৈতিক যারা হ্যান্ডেল করেন, যারা চালনা করেন, তারা এদেরকে এমনভাবে ব্যবহার করে যে তখন আপনি প্রশ্ন করবেন যে তারা কি করলো, তাদের দায়টা কি। এক লাইন বলেই শেষ করবো, তারপর আপনার যাচ্ছি করে। ধরেন আমি একজন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি, আমি একটা চাকরি করি। আমার চাকরিটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার বাবা মা, আমি ফিরবো আপনার কাছে। অনেক ধন্যবাদ কর্নেল এম এ হক। আপনার কাছে জানতে চাই, একটা বিষয় আমরা ছেড়ে গিয়েছিলাম, সাম্প্রদায়িক বাংলাদেশের কথা, সেই বিষয়ে আমি ফিরবো। কিন্তু তার আগে আমি জানতে চাই, এই যে বাংলাদেশ থেকে ব্যাপক অর্থ লুটপাটের কথা আমরা শুনছি, পেপার পত্রিকাগুলোতে দেখছি, আমলারা বিদেশে বেগমপাড়ায় বাড়ি করেছে, মন্ত্রীদের কথা, সবার কথা শুনছি আর কি। এখানে আপনি কি মনে করেন, এই স্বাধীনতা, আমরা যে 71 সালে স্বাধীনতা পেলাম, সেই এরকম একটি বাংলাদেশের জন্য কি দেশটা স্বাধীন হয়েছিল? আমি এখানে যখন আসছিলাম আজকে, আমি ভাবছিলাম যে আপনি কি কি প্রশ্ন করতে পারেন আমাকে। আমি ধরে নিয়েছিলাম যে আপনি হয়তো বিজয় কিভাবে হলো, কাদের মাধ্যমে হলো, কেন হলো, কারা করলো, এই সম্পর্কে জিজ্ঞেস না, নিশ্চয়ই আমরা এই প্রশ্নে ফিরবো। আপনি যেহেতু সশস্ত্র বাহিনীতে ছিলেন, তাদের ভূমিকা আমরা নিশ্চয়ই আমি এই প্রসঙ্গে বলি। দেখুন, আজকে দুঃখজনক হলো সত্য, আমার এখানে সহ আলোচক আছেন, উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন। উনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমলাতন্ত্র, যে আমলাদেরকে যদি ইংরেজিতে বলা হয়, সেটা হলো পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিক সার্ভেন্ট না হয়ে পাবলিক লর্ডে পরিণত হয়েছিলেন, এখনও আছে। বাংলাদেশের শত্রু 3টা ছিল, প্রকাশ্য শত্রু, গোপন শত্রু, যারা দেশকে ধ্বংস করছে। আপনার শরীরে যদি ভাইরাস থাকে, আপনি কিন্তু দেখা যাবে না। কিছু প্রকাশ্য জিনিস হবে, আবার কিছু অপ্রকাশ্য হবে। এই বাংলাদেশের প্রকাশ্য শত্রু হলো আমলারা। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিলেন এনারা। তারা আমরা তো বলি দেশটা চালায়ও আমলারা। আমি দেখেন,
এই আমলারা পাবলিক সার্ভেন্ট না হয়ে, পাবলিক সার্ভেন্টের বাংলা যদি বলি কি, জনগণের চাকর। কেন? জনগণের অর্থবিত্ত দিয়ে তাদেরকে লালন পালন করা হয়। তারা জনগণের কাছে যাওয়ার কথা, সেবা নিয়ে ঘরে ঘরে যাওয়ার কথা, অফিসে বসে না থেকে ঘরে ঘরে তাদের সেবা নিয়ে যাওয়ার কথা, আপনার ঘরে আমার ঘরে। উল্টোটা হয়েছে বাংলাদেশে। তাদের কাছে আমাদের যেতে হয়, তাদের এসি রুমে ঢোকা যায় না, নানা জটিলতায় পাইক পেয়াদার মাধ্যমে তাদের ধারে কাছেও যাওয়া যায় না, ইভেন ইউএনও পর্যন্ত আমি বলি উপজেলার। এরা কি করেছে? এই দেশের সম্পদ লুট করে আপনি বেগমপাড়া করেছেন কানাডাতে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম, আরও অন্যান্য দেশে, তুরস্কে, বিভিন্ন জায়গায়। সেই লিস্টটা কিন্তু পত্রিকায় বের হয়েছে। সেখানে অধিকাংশই আমলারা, সেখানে তাদের পরিবার আছে, তাদের সন্তানরা আছে। আপনি যদি লিস্ট চান, আপনি ইউটিউবে আপনি গুগলে গিয়ে পেয়ে যাবেন। এরাই দেশের নিজেদেরকে সেবকের পরিবর্তে প্রভু হিসেবে প্রতিষ্ঠিত করে তারা এই দেশের গরিব জনগণকে প্রতারিত করেছে। তারা কিন্তু দেশের কোনো সাংবিধানিকভাবে কোনো শপথ গ্রহণ করে না। আমি মিলিটারি হিসাবে, এবং মিলিটারিতে যারা আছেন, আর্মি, নেভি, এয়ারফোর্সে, আমরা কিন্তু জীবন দেওয়ার জন্য শপথ গ্রহণ করি। আমরা শপথ গ্রহণ করি কোরআনে হাত দিয়ে, যে আমাদেরকে জলে স্থলে অন্তরিক্ষে যেখানে যাইতে বলিবে আমরা সেখানে যাইব, এবং দেশের জন্য জীবন উৎসর্গ আপনারা করার জন্য। শপথ গ্রহণ করেন এবং সেনাবাহিনীর ভূমিকা সব সময় প্রশংসিত। আমি বিশেষ করে বলছি এটার সাথে একটা রিলেটেড আছে। 2024 এটা আরো বেশি প্রমাণিত হয়েছে। কিন্তু আমার কিন্তু শপথ গ্রহণ, আমি প্রশ্নটা করি। জি বলেন। জি, এই যে আমরা আমলাদের ভূমিকা বলছি বা অন্যান্য ব্যবসায়ীদের ভূমিকা বলছি, সেখানে আপনাদের সেনাবাহিনী কি কোনোভাবে হচ্ছে, সশস্ত্র বাহিনী আমি বিশেষত বলবো, সশস্ত্র বাহিনী কি কোনোভাবে প্রভাবিত হয়নি রাজনৈতিকভাবে? দেখুন, বিগত 16 বছরে তো হাসিনা আমাদের সামরিক বাহিনীকে তার পকেটের বাহিনী মনে করেছে এটা তার চাকর বাকরের একটা প্রতিষ্ঠান, এবং তার মুখে কোনো লজ্জাহীনভাবে সে বলতো 400 টাকার মেজর, এই ধরনের কথা উচ্চারণ করতো। অথচ যেই মেজররাই দেশ স্বাধীন করেছে, তার ভিতরে কোনো লজ্জা শরম, এই দলটা প্রত্যেকটা লোক একটা হায়েনার চেয়ে খারাপ, এবং তাদের চরিত্রহীন একটা মানুষগুলো দেশের মূল্যবোধ নষ্ট করেছে, মানুষের মূল্যবোধ নষ্ট করেছে, দেশের অর্থনীতি নষ্ট করেছে। আপনি বলেন, প্রতিদিন $15 মিলিয়ন, কি জানি বলেছে, প্রতি মাসে $15 মিলিয়ন পাচার হয়ে যেত, $বিলিয়ন পাচার হয়ে যেত। কারা এটার সাথে জড়িত? এই আমলা শ্রেণী জড়িত। আমলা মানে কিন্তু শুধু সেক্রেটারিয়েটে বসা সে আমলারা না, মনে করেন বাংলাদেশ ব্যাংকে চাকরি করে তারাও আমলা, কিন্তু যারা অর্থনীতিতে চাকরি করে, এনআরবিতে চাকরি করে, বিভিন্ন জায়গায় চাকরি করে, যারা দেশের রক্ষক হওয়ার কথা ছিল, অর্থনীতির রক্ষক হওয়ার কথা ছিল, ইনস্টিড অফ দ্যাট দে হ্যাভ সোল্ড আউট দ্য কান্ট্রি অ্যান্ড টেকিং অ্যাওয়ে অল দ্য ইকোনমি, ডিস্ট্রয়িং দ্য ইকোনমি। এখন দেখেন, আমাদের ডক্টর ইউনূস এসেই বলেছেন, এবং কয়েকদিন আগেও বলেছেন, যে বিগত সরকার এই দেশের অর্থনীতি সহ সারা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ যেই 18 কোটি মানুষকে বঞ্চিত করে, আপনি যেটা শুরুতে বলেছিলেন, যে স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমরা, কি সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই তিনটার একটার কথাও আওয়ামী লীগ করতে পারে নাই। তারা দেশে এসেই সেই পাকিস্তানিদের নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে সেই সংসদ গঠন করলো তারা নতুন করে, কিন্তু নতুন ভোট দিয়ে সংসদ গঠন করা হয় নাই। দ্বিতীয়ত, কয়েক মাসের, 1 বছরের মাথায়, 3 বছরের মাথায় কি করলো? 1974 সালে 75 সালে তারা কি করলো? একদলীয় শাসন, বাকশাল কায়েম করলো। তাহলে গণতন্ত্র কোথায় গেল আপনার? সেই স্বাধীনতার ঘোষণা, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই যে কথাটা শুরু হলো, একটা ব্যক্তির কি দেশ হতে পারে? কোনো গণতান্ত্রিক দেশ কি এক ব্যক্তির হতে পারে না। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো। আমি ভাইকে বলবো, উনি একটা কথা হয়তো মিস করে বলেন নাই, গণতন্ত্র কিন্তু জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন, অস্বীকার করার কিছু না। আওয়ামী লীগ কি ফেরত আনছে কে? আওয়ামী লীগ তো ডিস্ট্রয় হয়েই গেছে বাকশালের মাধ্যমে। আওয়ামী লীগ নামে তো কোনো দলই ছিল না, হাসিনা ছিল না, রেহানা ছিল না। এই 2 বোনকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সসম্মানে দেশে নিয়ে এসছেন। দেশে এনে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছেন। অনেক দল, তৎকালীন সকল দল আবার পুনর্জীবিত হয়ে কিন্তু গণতান্ত্রিক পন্থা চালু করেছিলেন তিনি। এটাই অংশটুকু হয়তো উনি ভুলে গেছেন বলতে।
এই যে বিশাল সময় না, আমরা ওই পর্যন্ত না, না, যাইনি ওখানে গণতান্ত্রিক, আলোচনায়। হ্যাঁ। এই রাজনৈতিক বিষয়গুলো, প্রেক্ষাপটগুলো আমরা জানি। আমাদের আজকে আলোচনার বিষয় বিজয়ের বেশে নতুন দেশে। নতুন দেশ, হ্যাঁ, হ্যাঁ, আমি একটু, আপনি এর আগে বলছিলেন, আমি বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। জি। হ্যাঁ, সেখানে আপনার সঙ্গে একটা বিষয় কথা হচ্ছিল, সেটিকে আপনি কিভাবে দেখেন এবং পাশাপাশি ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে দেখতে চান? দেখেন, এই 5ই আগস্ট এটা কিন্তু পুরো বিশ্বের মানুষকে চক্ষু উন্মোচন করে দিয়েছে। আমরা এই বিপ্লবের যে রক্তস্নাত বিপ্লব, যেখানে বিশাল সংখ্যক আমাদের দরিদ্র শ্রেণী, মধ্যবিত্ত, আমার মতো টাই পরা স্যুট পরা লোকেরা কিন্তু সেখানে শহীদ হন নাই, ভাইয়ের মতো সেক্রেটারিরা কিন্তু শহীদ হন নাই, তারা কিন্তু সেক্রেটারিয়েটেই বসেছিলেন। এই লোকগুলো জীবন দিয়েছে কিসের জন্য? একটা সুন্দর বাংলাদেশ। আপনি বলেছেন যে একটা স্বপ্নের বাংলা, নতুন দেশ, নতুন একটা আমাদের জীবন শুরু হয়ে যাবে। সেটা কি? সেই বিপ্লবের কি স্বপ্ন? সেই বিপ্লবের স্বপ্নটা বাস্তবায়ন করতে না পারলে এই স্বাধীনতা টোটালি ধূলিসাৎ হয়ে যাবে। এই যেভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এই আবার সেই অশনি সংকেত দেখতে পাচ্ছি, বিষ বাষ্প, নাগিনীদের বিষ বাষ্পের ছোঁয়া চতুর্দিকে আবার ফুসফুস করে জ্বলে উঠছে। এবং এটা কারা? একটা হলো প্রকাশ্য শত্রু আওয়ামী লীগ, আর তাদের গোপনীয় শত্রু হলো যারা প্রশাসন রেখে গেছে, আমলা শ্রেণী, বিশেষ করে পুলিশ, আমলা ইত্যাদিরা। আর তৃতীয় যেটা সবচেয়ে শক্তিশালী শত্রু, সেটা হলো ইন্ডিয়া বা ভারত। তারা আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় এখন মুজিবকে জাগ্রত করতে চাচ্ছে, জয় বাংলাকে জাগ্রত করতে চাচ্ছে। এটার মানে হলো তারা আন্দোলনের যে স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়ে, এটাকে ম্লান করে দিয়ে নতুন করে একটা ইস্যু নিয়ে আসতেছে যে মুজিব বন্দনা, যে মুজিব নিজেকে নিজে ধ্বংস করেছে। মুজিবকে তো এই দেশের মানুষ ধ্বংস করে নাই, তার দল ধ্বংস করেছে। 23 জন মন্ত্রী সভায় তার 23 জন মন্ত্রীর মধ্যে 21 জন মন্ত্রী তার পরের দিন শপথ গ্রহণ করেছে। সেই বাকশালের মুখে লাথি মেরে শেখ মুজিবের সেই সমস্ত কিছু স্মৃতি ধ্বংস করে দিয়ে তারা শেখ মুজিবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আওয়ামী লীগ নিজে, এই দেশের মানুষও বিদ্রোহ ঘোষণা করেছে। এবং একটা লোক ইন্নালিল্লাহ পড়েনি সেই মৃত্যুর পরে। উনি আরো বড় সাক্ষী, কেউ বলতে পারবে না। তার জানাজায় লোক খুঁজে পাওয়া যায় না, ডেকেও লোক আনা যায় নাই। এবং শেখ হাসিনার বাসায় 570 সাবান দিয়ে এবং কাপড় দিয়ে তাকে, ওই রেড ক্রসের কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছে। এটা তো বাস্তবতা। সেখানে তো বলতে, তখন তো আর জোর গান পয়েন্টে কারো কেউ উপরে আঘাত হানে নাই। সেখানে ইন্টারনেট, সেটা কি আর্মি কু হয়েছিল না? দিস ইজ নট আর্মি কু, দিস ইজ আ ন্যাশনাল কু। আর্মি কু ছিল না। পুরো দেশ তার উপরে এমনভাবে, মানে দেশ পরিচালনা তো হচ্ছিলই না, সেটা একটা দেশে আমি ফিরবো আপনার কাছে। জনাব মোহাম্মদ শহীদ খান, এই বিষয়ে আপনি কি মনে করেন? আপনার বক্তব্য। 15 আগস্টে কি হয়েছে এটা তো ঐতিহাসিক বিষয়। আমি তো ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারবো না। কজন মেজর জড়িত ছিলেন, কোথা থেকে তারা ট্যাঙ্ক নিয়ে বের হয়েছিলেন, কোথায় কোথায় হামলা হয়েছিল, কিভাবে হত্যা করা হয়েছিল, এগুলো তো সব ইতিহাসে আছে। ওখানে আমি তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। সুতরাং নতুন করে আমার কিছু অ্যাড করার নেই। আমি কোনো বয়ান তৈরি করি না, কারণ হলো যে আমি ইতিহাসকে ইতিহাসের মতো দেখি এবং ঘটনাগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। তখন আমার বয়স খুব কম ছিল না, তখন আমি 20 বছর। সুতরাং আমি তো বুঝতে পারি যে কি হচ্ছে। তো যা হয়েছে সেটা আমরা জানি, কিন্তু আমি কোনো নতুন করে বয়ান করবো না যে কী হয়েছিল। এখন ইন্নালিল্লাহ পড়ার কেউ ছিল কি না ওটা আমি জানবো কেমনে? আমার তো জানার কথা না। কোথায় তাকে কবরস্থ করা হয়েছিল সেটা আমরা জানি, কয়টা হেলিকপ্টার গিয়েছিল সেটা আমরা জানি, কতক্ষণ সময় দেওয়া হয়েছিল সেটা আমরা জানি, 570 সাবান এবং রেড ক্রসের যে কাপড়টা পরানো ছিল সেটাও জানি। ওটার উপরে তো যারা এটা করেছিলেন, যে জানা যায় যারা ছিলেন, তাদের তো একটা রেকর্ডেড ভার্সন আছে এবং এটা তো ইতিহাসের অংশ। সুতরাং ওই আলোচনায় আমাদের যাওয়া দরকার নেই। আমরা নতুন বাংলাদেশ করছি তো নতুন আলোচনায় থাকি। পুরানো জিনিসকে যত আলোচনা করব তত দু একটা ইনফরমেশন কালেক্ট করার আছে। একটা ইনফরমেশন হচ্ছে যে বেগমপাড়া বলে কানাডায় আসলে বেগমপাড়া নামে কিছু নাই এবং বেগমপাড়া কেউ খুঁজে বের করতে পারবে না। এটা হচ্ছে যে পত্রিকাগুলোতে তো প্রতিনিয়ত, এই তো আপনারা করছেন, ওখানকার মানুষেরা করছে এবং বেগমপাড়া ইজ ভেরি পপুলার। কিন্তু বেগমপাড়া বলে কিছু নেই। বেগমপুরা আপনি যখন নেটে সার্চ করবেন, এখনই করতে পারেন, যে এই অনুষ্ঠানের পরে আবার যারা শুনছে তাদেরকে বলি, সার্চ বেগমপুরা। এটা হচ্ছে একটা ডকুমেন্টারি, একজন ইন্ডিয়ান ভদ্রমহিলা একটা ডকুমেন্টারি করেছে। তাদের অনেক মানুষ, মিডল ইস্টে একটা ক্রাইসিস হয়,
যে 18 বছর বয়স হয়ে যায় সন্তানদের, তখন আপনি সন্তানদের কাছে রাখতে পারবেন না। সো আপনাদেরকে হয় দেশে পাঠিয়ে দিতে হবে অথবা কোথাও ব্যবস্থা করতে হবে। সেই সময় 96-এ 95-এ কানাডা একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরির বা অন্য ক্যাটাগরির ইমিগ্রেশন ওপেন করে। তখন এই ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং নানান পেশা যারা ছিলেন ভারতের, পাকিস্তানের, তারা তাদের স্ত্রীদেরকে ওখানে, বাচ্চাদের ওখানে নিয়ে যান এবং ওখানে লেখাপড়ার ব্যবস্থা করেন। তাদের অনেক ইনকাম ছিল। তো এই ভদ্র মহিলারা খুব কষ্ট পাইতেন, কারণ তারা যখন মিডল ইস্টে ছিলেন তাদের চাকর বাকর ছিল, সব কিছু করতে পারতেন। ওখানে নিজে গাড়ি চালাতে হয়, নিজে বরফ পরিষ্কার করতে হয়, নিজে বাচ্চাকে স্কুলে দিতে হয়, নিজে রান্নাবান্না করতে হয়। তাদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছিল বেগমপুরা। এইখান থেকে এটা একটা নিউজ আইটেম আছে, টরন্টো স্টারে ছাপানো হয়েছে। এবং তারপরে যে কথাটা, যে ওই যে একজন ফরেন মিনিস্টার ছিলেন যারা অতি কথন করতেন, তিনি হঠাৎ করে একদিন বললেন 27 জনের খবর তিনি পেয়েছেন, তার মধ্যে 14 জন নাকি আমলা, তিনি বলেছেন। এবং তার সোর্স কিন্তু ছিল না, সোর্স হলে একজন এক্সপাট্রিয়েট, উনি ওখানে থাকেন, কোনো স্ট্যাটিস্টিক্স না। আপনি তো স্ট্যাটিস্টিক্যাল কিছু বলতে হলে তো আপনাকে এটা গবেষণা করে বের করতে হবে। হ্যাঁ, আমাদের লোকেরা বাইরে যায়, আমাদের টাকা পাচার হয়, আমরা জানি টাকা পাচারটা কারা করে। আমাদের টাকা পাচারের মূল জিনিস হচ্ছে 80% টাকা পাচার হয় আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েস। এটা কোনো গণকর্মচারী করে না, কোনো সেনাবাহিনীর লোক করে না, কোনো আমলা করে না বা গণকর্মচারী করে না, কোনো পুলিশের লোক করে না। এই ইনভয়েস, আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, তারপরে টাকা পাচার করে, তারপরে টাকা পাচার করে। ব্যবসায়ীরা তো সবসময় বলে যে আমরা ব্যাংকের মাধ্যমে করি, তারপরে টাকা পাচার করে কারা? আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস কিভাবে হয় এটা তো আরেকদিন আলোচনা করলে ভালো হবে। তারপরে টাকা পাচার করে কারা? যারা লুট করে, যারা দুর্বৃত্ত, রাজনৈতিক দুর্বৃত্ত, চাঁদাবাজি করে, তার যখন অনেক টাকা হয়ে যায় তখন সে কী করবে? এটা তারা পাচার করে। ওই মালয়েশিয়া, সেকেন্ড হোম, দুবাইতে পাঠাবে, অথবা আরও কোনো কোনো আইল্যান্ড ইয়াতে পাঠিয়ে দিবে। কারো কারো নামে আইল্যান্ডে কী কী অ্যাকাউন্ট আছে সেটা তো বেরোচ্ছে। এটা হলো সেকেন্ড গ্রুপ অফ পিপল যারা টাকা পাচার করে। থার্ড গ্রুপ অফ পিপল যারা ব্যাংক লুট করে, এবং আমাদের দেশে লুটার্স আছে, ব্যাংক লুট, হাজার হাজার কোটি টাকা ঋণ, কোথায় যাবে? ঋণ নিচ্ছে, কিছু করে না এখানে, 500 কোটি, 1000 কোটি, 1200 কোটি, এটা কোথায় দেবে? পাচার করে। ফোর্থ গ্রুপের মধ্যে এই দুর্বৃত্ত বা দুর্নীতিবাজ কর্মচারীরা আছেন, যারা ফোর্থ গ্রুপের, যারা বিভিন্নভাবে ভাগ পান, তারাও এই পাচারের সাথে হয়তো যুক্ত থাকতে পারেন, বাট দ্যাট ইজ নট মোর দেন 5%। সুতরাং আপনাকে ইনফরমেশনের জায়গায় রাখতে হবে। হঠাৎ করে আপনি জন্য দেশের সব টাকা পাচার করেছে গণকর্মচারীরা, তাহলে তো এটা ভুল বুঝাবুঝি হবে। টাকা পাচারের এইটা হলো ইনফরমেশন। তো এই ইনফরমেশনগুলোর ভিত্তিতেই আমরা আলাপ আলোচনা যদি করি, তাহলে আমরা যখন নতুন বাংলাদেশ করতে যাব, যেমন বিপ্লব, উনি এটাকে বিপ্লব মনে করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই, দিস ইজ ডেমোক্রেসি, বাট আই বেগ টু ডিফার। কারণ বিপ্লবের একটা সংজ্ঞা আছে। বিপ্লবে একটা ক্লাসের হাত থেকে আরেকটা ক্লাসের কাছে ক্ষমতা যায়। সমাজতান্ত্রিক বিপ্লবের দেশগুলোতে আমরা যেটা দেখেছি, চায়না, রাশিয়া, ভিয়েতনাম, কিউবা, দেয়ার আর মেনি কান্ট্রিজ। আবার ফ্রেঞ্চ বিপ্লব হয়েছে, সেখানেও কিন্তু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন মানে আপনি পুরো জিনিসটাই ওলটপালট হয়ে যাবে। এটা কোনো বিপ্লব না, এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এটা একজন ফ্যাসিস্টকে বিতরণের জন্য একটা গণ অভ্যুত্থান। এটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং গণ অভ্যুত্থানের ফলে একটা সরকার গঠিত হয়েছে। এবং সেই সরকারকে, যে বাংলাদেশ আমরা চাই, যে স্বপ্নের অধরা বাংলাদেশ, সেই অধরা বাংলাদেশ, সেই সরকারের কাছে আমাদের কামনা কি, যে লাস্ট 53 ইয়ার্সে কোনো ধরনের সংস্কার হয়নি। গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, মানবাধিকার ভুলুণ্ঠিত হয়েছে, গুম, খুন, হত্যা, এগুলো তো আছেই। আপনার বিভাজনের রাজনীতি আছে, আপনার নিষিদ্ধের রাজনীতি আছে, নির্মূলের রাজনীতি আছে। আপনি কি খারাপ কাজ করেনি আমাদের রাজনৈতিক দলের লোকেরা? অনেক খারাপ কাজ হয়েছে। এবং এইটা সত্য, এটা দুঃখজনক সত্য, যে আমাদের এই 53 বছরের কোনো সরকার কি খুনি আর দুর্নীতির তকমা ছাড়া কেউ যেতে পারছে? সবাই খুনি, সবাই দুর্নীতিবাজ। আমার এখন বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা গড়তে চাই, সেখানে আমরা এমন একটা সরকার আসতে হবে নির্বাচনের মধ্য দিয়ে, এবং নির্বাচন হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এখন পর্যন্ত। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, সুতরাং জনগণের ভোটে বিশ্বাস করি। জনগণ যাদেরকে ভোটের দিয়ে ক্ষমতায় বসাতে চায় বা দায়িত্ব দিতে চায়, তারা দায়িত্ব নেবেন, এবং তাদের মাধ্যমে দেশটাকে গড়ে তুলতে হবে। আমি চাই না, ব্যক্তিগতভাবে আমি চাই না যে আর কোনো সরকার ফ্যাসিস্টে রূপান্তরিত হোক, মানে ফ্যাসিস্ট যাতে হতে না পারে সেই জন্য আমাদের সংস্কারগুলো করতে হবে। আমি চাই না আর কোনো সরকার খুনি বা দুর্নীতিবাজ এই তকমা নিয়ে দেশ ছেড়ে চলে যাক বা দেশের মধ্যেই জেলখানায় যাক।
আমরা দেখেছি তো সরকার প্রধানরা জেলখানায় থাকেন, তাই না? অনেক সরকার প্রধান জেলখানায় ছিলেন, থাকেন, বিচার হয়, মামলা হয়, এবং তারপরে তো নানান জিনিস হয়। তো আমি চাই না, আমি যে নতুন বাংলাদেশের কথা বলছেন, যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সুযোগটা সৃষ্টি হয়েছে, মানুষ যে স্বপ্ন দেখতে শুরু করেছে, যে স্বপ্ন ৭১-এ মুক্তিযোদ্ধারা দেখেছিল, ৭১-এর ৭.৫ কোটি মানুষ দেখেছিল, ৭১-এর ৭ কোটি মানুষ কিন্তু একসাথে ছিল। সুতরাং তারা যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নটা অধরা, এখনকার যে স্বপ্ন সে কাছাকাছি স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমাদেরকে সকলে মিলে একটা কাজ করতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটা করবেন, তারা সংস্কার করবেন, সংস্কারটা আলোচনা হবে, এবং সংস্কারটা রাজনৈতিক দলের সাথে কথা বলবেন, রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট চাই আমরা, যে তারাই সংস্কার। এর আগেও কিন্তু 1/11-এ কিছু সংস্কার হয়েছিল, এর আগেও 90 সালে 3 জোটের রূপরেখা হয়েছিল। রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষমতার ওই যে ইলেকশন আগে আগে না 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 আমরা এগুলো সব করব, বাট যেই ইলেকশন হয়ে যায় তারা ভুলে যান। সেই জন্য এবার যেটা করতে হবে, যেটা আমি চাবো রাজনৈতিক দলের কাছে, তারা নিজেদের সংস্কার করবেন, দলের সংস্কার করবেন, দল কিভাবে চলে, কিভাবে নমিনেশন হয়, কিভাবে নেতা নির্বাচন হয়, এগুলো দীর্ঘ আলোচনা করার দরকার নেই, আমরা সবাই জানি। সুতরাং আমরা চাইবো তাদের কমিটমেন্ট, এরকম সংস্কারের পরে তারা যেন সেই সংস্কারগুলোকে চলতে থাকে, কারণ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আপনি আজকে যে সংস্কারটা করছেন বা আজকে যে আইনটা করবেন, 2 বছর পর আপনার মনে হবে এটা আপডেট করতে হবে। তো সংস্কার 200 বছর, 500 বছর, 1000 বছর ধরে চলবে, এবং 1000 বছর ধরে মানব সভ্যতা কিন্তু সংস্কার করে করে আজকে এই উপরে যাচ্ছে। যেসব দেশ সংস্কার করেছে ঠিকমতো তারা কিন্তু উপরের দিকে আছে, যারা করতে পারেনি তারা সব নিচেই পড়ে রয়েছে। অনেক ধন্যবাদ। কর্নেল এম এ হক, আপনার কাছে জানতে চাই, শেষ করব আয়োজনটি, ছোট্ট করে যদি বলেন এই বিজয় দিবসে সামনের বাংলাদেশে আপনার প্রত্যাশা কি? ফার্স্ট অফ অল, আপনার এই প্রত্যাশার আগে আমি একটু বলে নিই, জি নিশ্চয়ই। আমাদের স্বাধীনতা যুদ্ধটা কিন্তু ছিনতাই করা হয়েছে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছে এই দেশের আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সামরিক বাহিনীর, সেনাবাহিনীর নেতৃত্বে জেনারেল আতাউল গনি উসমানী, কমান্ডার ইন চিফ, তার নাম না নিলে আমাদের তার প্রতি জাস্টিস করা হবে না। এবং সেক্টর কমান্ডার যারা 17 জন ছিলেন, 11টা সেক্টরের বিভিন্ন সময়ে 17 জন সেক্টর কমান্ডার ছিলেন, তাদেরকে স্মরণ না করলে আমরা কিন্তু অন্যায় করব, অপরাধ বোধ হবে আজকের দিনে এই 54তম। এত বছর আতাউল গনি ওসমানী তিনি নিগৃহীত কেন ছিলেন, আমরা কেন সেই পর্যায়ে গেলে আপনার আরেকটা অনুষ্ঠান করতে হবে, আমি সেই দিকে যাব না, আপনি ছোট করে বলেন। ছোট করে দেখুন, আতাউল গনি, আমরা বাঙালিরা একজনকে, বিশেষ করে আওয়ামী লীগের মতো নিকৃষ্ট একটা ফেসিবাদী দল, তারা শেখ মুজিব ছাড়া আর পৃথিবীর কেউ এই দেশের স্বাধীনতায় কোনো ভূমিকা রাখেনি। বললামই তো, তারা আমরা 7 জন বীর শ্রেষ্ঠ পেয়েছি। বীর শ্রেষ্ঠ, এটা তো একটা না পারতে করা হয়েছে আর কি। যে যার নেতৃত্বে কমান্ডার ইন চিফ, আপনি পড়ে দেখেন, বই পুস্তক পড়ে দেখেন, দলিল পড়ে দেখেন, লেখা আছে কমান্ডার ইন চিফ, সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের জেনারেল আতাউল গনি উসমানী। তিনি যদি না থাকতেন এবং সেক্টর কমান্ডাররা যদি না থাকতো, আপনি একবার নতুন প্রজন্মের হয়ে চিন্তা করে দেখুন তো, যুদ্ধটা কি হতো? যুদ্ধ হতো না। তাদের গণহত্যার মাধ্যমে এই দেশটা আবার পাকিস্তানি থেকে যেত, অথবা এক সময় ইন্ডিয়া হয়তো সে দখল করে নিত। এই দেশটাকে স্বাধীন করার পিছনে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং জেনারেল আতাউল গনি উসমানী, জেনারেল জিয়াউর রহমান, জেনারেল খালেদ মোশাররফ, যে আরও অন্যান্য সবার অনবদ্য অবদান আছে। অসংখ্য সৈনিক জীবন দিয়েছে। লাস্ট মোমেন্টে এসে মাত্র 3রা ডিসেম্বর, যখন আর বিজয় আমাদের ধার প্রান্তে ছিল, আর মনে করেন 1 মাস, অথবা 16ই ডিসেম্বর না হলে হয়তো 30শে ডিসেম্বর হতো, 31শে ডিসেম্বর হতো, অথবা 16ই জানুয়ারি হতো, আমাদের এই সেনাবাহিনী বাংলাদেশকে পাকিস্তানিদের হানাদারকে পরাজিত করে দেশটাকে স্বাধীনতার দলিলে স্বাক্ষর করতে পারত। কিন্তু ইন্ডিয়া সুযোগ গ্রহণ করলো, তারা সেই সময়ে যখন দেশ অলমোস্ট স্বাধীন হয়ে গেছে, পাকিস্তানিরা নুব্জ হয়ে গেছে, তাদের কোনো সাপ্লাই নাই, সাপ্লাই চেইন বন্ধ হয়ে গেছে, খাবার দাবার নাই, অ্যামুনিশন নাই, তারপরে অস্ত্র গোলা বারুদ নাই, যুদ্ধ সরঞ্জামাদি নাই, ইত্যাদি না থাকার ফলে তারা এমন নুব্জ হয়ে গেছে, তারা কি করলো, এই সময় এসে পাকিস্তানি হানাদার বাহিনীকে মাত্র 1 দিনের মধ্যে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। এবং সেখানে জেনারেল উসমানীকে আসতে দেওয়া হয়নি, ইন্ডিয়া দেয়নি। এই গৌরবটা, কৃতিত্বটাকে তারা নিয়ে যাওয়ার জন্য, এটাকে আমি বলি বিনা যুদ্ধে মেদিনী জয়। তো সুতরাং এই যে আমরা শুরুতেই গন্ডগোল, আমাদের শুরুটাই হলো আমাদের মিথ্যা দিয়ে, শুরুটাই হলো প্রতারণা দিয়ে, শুরুটাই হলো বঞ্চনা দিয়ে। যে দেশ স্বাধীন করতে আপনি বলেছিলেন কি প্রত্যাশা, সে প্রত্যাশা তো এটাই
দেশের মানুষ গরিব দুঃখী যারা রাস্তায় ঘুমায়, যারা ভিক্ষা করে, যারা খেটে খায়, তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। আমার মতো কোট শার্ট টাই পরা লোকদের জন্য দেশ স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে আপামর জনসাধারণকে, সাধারণ মানুষকে একটা উন্নত জীবন আমরা উপহার দিব। আমাদের দেশে প্রতারিত হবে না মানুষ। একটা জমি রেজিস্ট্রি করতে গেলে লক্ষ লক্ষ টাকা তাকে ঘুষ দিতে হবে না। একটা কেস করতে গেলে সেখানে তাকে টাকার ভান্ডেল নিয়ে পুলিশের হাতে দিতে হবে না। আমাদের দেশে পুলিশ স্নাইপার রাইফেল দিয়ে নিজের জনগণকে নিজে হত্যা করবে না। আমাদের দেশের আমলারা সব সেক্রেটারিয়েটে এসি রুমে বসে দেশ চাল পরিচালনা করবে না। প্রত্যেকটা লোক দেশের মানুষের, আপামর জনসাধারণের, যেখানে 99% লোকের জন্য ঝাঁপিয়ে পড়বে। 99% লোক মনে করবে যে আমি স্বাধীন আছি, আমি নিরাপদে ঘুমাতে পারছি, কোনো আপনারই হবে না, দলবাজি হবে না, সেখানে এক্সটর্শন হবে না, চাঁদাবাজি হবে না। দোকান করতে, একটা ফুটপাতে দোকান করতে গেলে তাকে মাস্তানকে তাকে 500 টাকা ডেলি দিতে হবে না। আপনি চায়ের দোকান দিতে হলে সেখানে 1000 টাকা দিতে হবে না। এটার জন্য তো দেশ স্বাধীন হয়নি। স্বাধীন হয়েছে প্রত্যেকটা মানুষের সম অধিকার নিশ্চিত করা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। আজকে কেন আমরা সেটা, আমাদের গরিব কেন রাস্তায় না খেয়ে মরছে, কেন গরিবেরা আজকে চিকিৎসা পায় না? আপনি হসপিটালে যান, লাইন ধরে লোক বসে থাকে, আর আমাদের মতো কোষাট পরা আমলারা। আপনি একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাচ্ছেন, একটা সাম্যের বাংলাদেশ চাচ্ছেন। সেটাই তো গণঅভ্যুত্থান হয়েছে, সেটাই তো। এবং গণঅভ্যুত্থান হলো কেন? আজকে কেন এটাকে বলা হয় তৃতীয় স্বাধীনতা? কেউ বলে তৃতীয় স্বাধীনতা, কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা। এটা কি তেমন চারটিখানি কথা? এটা কি জানতেন উপায় হয়েছে? হয় নাই। অনেক ধন্যবাদ। জি, জনাব মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে জানতে চাই একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানের, এই যে আমরা একটি বাংলাদেশের কথা বলছিলাম এবং 53 বছর পার হয়ে 54 বছরে আমরা পড়লাম, তারপরও আজও আমাদেরকে এই আলোচনা করতে হচ্ছে, যেখানে লুটপাটের কথা আমরা বলছি, বৈষম্যের কথা বলছি। এই বৈষম্যের বিপরীতে আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন এবং আমাদের কি করণীয়? না, আমি তো একটাই বাংলাদেশ প্রত্যাশা করি, সেটা হচ্ছে বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ। একদম জাস্ট কয়েকটা শব্দ, এরকম বাংলাদেশ চাই। এবং এই বাংলাদেশ করার জন্য সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দেশ, আমি তো বলি নাই সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক চাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ চাওয়ার মানে অসাম্প্রদায়িক, আমাদের দেশে তো হ্যাঁ, সেই জন্যই তো অসাম্প্রদায়িক চাই। হ্যাঁ, তো চাবেন কেন? এটা তো আছেই। এটা তো আজ তো গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ। সাম্প্রদায়িক হলো প্রতিবেশী দেশ, যেই দেশ থেকে আমাদের অনেক, আমরা আজকে প্রতিবেশী নিয়ে আলোচনা করছি না কেন, বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করছি। সাম্প্রদায়িক শব্দটাই তো ব্যবহার করা উচিত না। আমাদের দেশের একটা মানুষ পাবেন না যে সাম্প্রদায়িক। আপনি বলতে পারবেন না একটা মুসলমান গিয়ে মন্দিরে আক্রমণ করেছে, তারা নিজেরা আক্রমণ করে নিজেরাই আবার কাহিনী বানায়, নিজেরাই। না, আমি ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি, আপনি যেটা বলছিলেন, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। অবশ্যই একটা বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ চাই। এখন অসাম্প্রদায়িক বলার মানেই না যে বাংলাদেশে এখন সাম্প্রদায়িক আছে, বাট আমরা চাই বাংলাদেশ সাম্প্রদায়িকতার দিকে যাচ্ছে। সাম্প্রদায়িকতার দিকে যাচ্ছে কিনা এটা নিয়ে আরেকদিন আলোচনা করতে হবে। সাম্প্রদায়িকতা, ধরেন আপনাকে জাস্ট একটা ইনফরমেশন যদি আমরা বলি, যে ভারত ভাগের সময় এই দেশে এই জনগোষ্ঠীতে 23% সংখ্যালঘু ছিল, হিন্দু সম্প্রদায়, এখন 9%। এই 14% কোথায় গেল, কিভাবে গেল, কেন তাদেরকে যেতে হয়, বা কেন তারা চলে যায়, এগুলো নিয়ে তো আলোচনা করতে হবে। তো কোথায় আমরা আছি আমরা জানি, আমরা সবাই জানি আমরা কোন অবস্থায় কোথায় কিভাবে আছি। সুতরাং আমাদেরকে এখন যখন আমরা নতুন চিন্তা করব, তখন আমাদের মাথা থেকে পুরানো চিন্তাগুলো, পুরানো দুর্গন্ধগুলোকে বের করে দিয়ে আমাদেরকে নতুন চিন্তা করতে হবে। এবং সেই নতুন চিন্তার জন্য বলছি যে আমরা একটা মানবিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ চাই। এবং সেটা করার জন্য আজকের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা সুযোগ। আপনি দেখেন গত 54 বছরে কিন্তু কোনো সরকার এই যে সাপোর্টটা উনি দিচ্ছেন, বা আমরা দিচ্ছি, আপনি দিচ্ছেন, যে সাপোর্টটা রাজনৈতিক দল দিচ্ছে, যে এই সরকারকে আমরা সময় দিতে চাই, যৌক্তিক সময় দিতে চাই। এই সরকার ব্যর্থ হতে পারবে না। আপনি দেখছেন কোনো সরকারকে কেউ, ওই যে শেখ মুজিব প্রথম দিন থেকে 10ই জানুয়ারির পর প্রথম দিন থেকে তার বিরুদ্ধে কথাবার্তা বলা হয়েছে, দল হয়েছে, হ্যাঁ, অনেক আন্দোলন হয়েছে। আপনি জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, খালেদা জিয়া, হাসিনা, সবার বিরুদ্ধে আন্দোলন হয়েছে প্রথম দিন থেকে। আপনি পার্লামেন্ট নির্বাচনের দিনের পরে বিরোধী দল ওখানে বসে না পার্লামেন্টে, বলে যে এরা জোর করে ক্ষমতা নিচ্ছে, এদেরকে নামাতে হবে। বাট হোয়াট অ্যাবাউট ইউনূস? 7ই আগস্ট যে সরকারটা গঠিত হয়েছে, সেই সরকারকে সবাই সময় দিতে চায়। সুতরাং আমরা একটা সংস্কার, যেটা প্রয়োজন বোধ করেছেন সারা দেশের মানুষ, যে যার জন্য মানুষ রাস্তায় ছিল, যার জন্য মানুষ নেমেছে পথে, অধিকারের জন্য, সাম্যের জন্য,
বৈষম্যহীনতার জন্য। সেই জন্য আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করব যে সমস্ত সংস্কার খুব নস্তারি সেগুলো দ্রুত করে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মধ্য দিয়ে একটা ম্যান্ডেট যারা পাবেন তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। এখন আগেই বলেছি তাদের কাছে কমিটমেন্ট পেতে হবে যে তারা ক্ষমতা বা দায়িত্ব নিলে, ক্ষমতা বলি না, দায়িত্ব নিলে তারা সেই কাজগুলো করবেন এবং দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ। অনেক বিষয় আসলে আলোচনা করার ছিল কিন্তু আমাদের সময় স্বল্পতা রয়েছে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের বেশের নতুন দেশে আমরা যে আলোচনা করলাম, নতুন দেশ মানে 1971 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি এবং 24-এ যে গণ অভ্যুত্থান আমাদের হয়েছে এবং এরপরে আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি সেই বাংলাদেশ যেন সুন্দর বাংলাদেশ হয়, আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি তেমনটিই হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।